চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। পাঁচালী হল বাংলার অতি প্রাচীন এক ঐতিহ্য, যেখানে পৌরাণিক ও লোকজ আখ্যান ছন্দের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম পুজোর এক আবশ্যিক অঙ্গ হিসাবে স্থান পেয়ে আসছে। কলকাতায় যখন প্রিন্টিং এলো তার আগে থেকে পাঁচালী ছিল। 1820 নাগাদ আমাদের পাঁচালী প্রিন্ট হতে আরম্ভ হয়। 1820 থেকে মোটামুটি 1900 অবধি এই যে বড় একটা সময়, 80 বছরের সময়, এর পাঁচালী পাওয়াটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কারণ সেই কাগজগুলো তো আর প্রিজার্ভ করার জন্য রাখা হয়নি, আর অনেকের বাড়িতে থাকলেও অনেকে দিতে চান না, বাট সেটা গঙ্গায় দিয়ে দেন, গাছের গোড়ায় দিয়ে দেন, কিন্তু নিজেরা রাখেন না। সেইখান থেকে আমার চেষ্টা যতটা পারি বাঁচিয়ে রাখি, আর এই যে কালেকশনটা আমি একটু অন্যভাবে করছি। সংগ্রহের জাদুকর সৌভিক রায়ের কাছে এই পথ চলা কেবল শখ নয়, বরং জীবনকে নতুন করে চেনার এক মাধ্যম। শুরুটা হয়েছিল সেই ছোটবেলায়, যখন 52 বছর আগে বাবা মার হাত ধরে প্রথম জিপিওতে যাই, ওখানে আমাকে স্ট্যাম্প দেখানো হয় সেই 75-74 সময়। তখন থেকে আমি স্ট্যাম্প জমানো শুরু, এবং তখন থেকে স্টেট লেভেলে এক্সিবিশন করা শুরু। তাছাড়া আরেকটা জিনিস খুব পছন্দ হতো, সেটা হচ্ছে বাসের টিকিট, ট্রান্সপোর্ট টিকিট। কারণ আমার বাড়ির সামনে একটা বাস স্ট্যান্ড ছিল, এবং কন্ট্রাক্টরদের হাতের টিকিট নাড়া দেখে আমার প্রচুর ভালো লাগতো। খুব অ্যাম্বিশন ছিল যে আমি কন্ট্রাক্টর হব। সেই বটতলার পাঁচালী থেকে এখনকার কম্পিউটারে প্রিন্ট করা পাঁচালীর দুর্লভ সংগ্রহ নিয়ে সৌভিক রায় বর্তমানে কাজ করে চলেছেন। বাংলার এক বিস্তৃত ইতিহাস, শত বছরের পুরনো ছাপাখানা থেকে সংগৃহীত এই পাঁচালীগুলো বাঙালির মুদ্রণ শিল্পের বিবর্তনের জীবন্ত দলিল। পাঁচালীর লেখক কারা ছিলেন, তাদের কি ডকুমেন্টেশন হয়েছে, তারা কোথাকার? অনেকের নামে পণ্ডিত লেখা আছে, কিন্তু তাদের সংস্কৃত কলেজে আমি খুঁজেছি, তাদের কোনো ট্র্যাক নেই, কোনো রেকর্ড নেই কোথাও। পাবলিশার্স, সে পাবলিশার্সদের অনেকেই আর খুঁজে পাওয়া যায় না। 2-4 জন আছেন কলকাতায় যারা পুরনো ডায়মন্ড লাইব্রেরি যাকে বলা হয়, প্রায় 200 বছরের। এরা আমাকে প্রচুর হেল্প করেছেন। তারা ঘেঁটে মেটে অনেক কষ্ট করে 2-1টা বই আমায় দিয়েছেন। এই পাঁচালী করতে গিয়ে আমি দেখলাম যে বটতলার বই, যাকে আমরা ঠিক সেই কদর করি না, তাকে আমরা একটু অন্য শ্রেণীর ভাবি, কিন্তু সেখানে নাটকের বই, যাত্রার বই, গানের বই, ওষুধের বই, গোপাল ভাঁড়ের বই, এই বিচিত্র জগৎ, এটাকে ডকুমেন্টেশন হওয়া, কিছু রেখে যাওয়াটা আমাদের মনে হয় খুব জরুরি। আমার মনে হয় প্রতিটা বাড়ির ছেলে মেয়েদের আমরা যদি কিছু শেখাই, যে তোমরাও কিছু করো, ক্রিয়েটিভ কিছু করো, ছবি আঁকা কিছু জমাও, পেন্সিল জমাও, পেন জমাও, যা ইচ্ছা, যেটা একদম ইজি অ্যাভেলেবল সেরকম কিছু জমাও, সেটাই আমি করেছি। আমার মনে হয় যে কিছু কালেক্ট করার আগে 2-3টে জিনিস ভাবার খুব দরকার। সেটা হচ্ছে আপনার নলেজ বা ইন্টারেস্ট ওই অবজেক্টের আছে কি না। ও জমাচ্ছে, আমিও জমাবো, এটা করলে ঠিক বেশি দিন ওই জিনিসটা নিয়ে এগোনো যায় না। তো নলেজ একটা খুব জরুরি। দ্বিতীয় যে জিনিসটা, আমার পকেট কি পারমিট করবে, সেই আরম্ভ করেছিলাম স্ট্যাম্প কয়েন দিয়ে, তারপরে অলিওগ্রাফ, লিথো, ফটোগ্রাফস। আমার মনে হয় প্রতিটা কালেক্টরের, সিরিয়াস কালেক্টর, তাদের কন্ট্রিবিউশন থাকা দরকার। ধরুন আমি একটা বই জমাচ্ছি, বইটার ওপরে আমার কোনো নলেজ নেই, কিন্তু আমার কাছে 50,000 বই আছে, আমার মনে হয় সেটা একটু কালেকশন নয়, এটা জমানো। আপনি কালেক্ট যে করলেন, এর উপরে আপনার কি স্টাডি রইল, সেটা খুব দরকার।
কারণ ভারতবর্ষে আর্কাইভিং ব্যাপারটা অনেক পিছিয়ে আছে। এখানে অনেক স্কুলকেও আমি বলেছিলাম যে তারা 25 বছর মানাচ্ছে, তোমাদের 25 বছর আগে যে ল্যান্ড মানে স্কুলটার যে জমি কিনেছো তার যে কাগজ সেটা আছে, তখন যে কম্পিউটার ইউজ হতো সেটা একটা রেখেছো, একটা ডাস্টার রেখেছো, সেটা এখন তো তোমরা অন্য বোর্ডে ইলেকট্রনিক মিডিয়াতে অনেক এগিয়ে গেছো, কিন্তু সেই পুরনো দিনটা তোমরা যদি ধরে রাখো সেটা অনেক কাজ হবে। আমরা সবাইকেই একটা অনুরোধ করছি, কিছু রাখুন। আপনার বাবা মার একটা পেন, একটা পেন্সিল, একটা চশমা, এর জন্য বেশি জায়গা লাগে না। 2009 নাগাদ এক ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হলো। তার বাড়ি গিয়ে আমি বুঝলাম যে স্ট্যাম্প কয়েনের বাইরে একটা বিশাল জগৎ আছে, সেটাও কালেক্টেবল। তার নাম সুনীল বিশ্বাস, তিনি এখন অনেক বয়স্ক। তার বাড়িটা ঢুকে আমার মনে হয়েছিল যে আমরা মিউজিয়াম দেখতে অভ্যস্ত, বড় বড় মূর্তি দেখি, এটা দেখি ওটা দেখি, কিন্তু ওখানে আমরা কেমন যেন রিলেট করতে পারি না, ওটা জাদুঘর। আর এই ভদ্রলোক যখন প্রতিটা অবজেক্ট হাতে তুলে বোঝাচ্ছিলেন এটার এই মানে, এটা এই সময় থেকে এসেছে, এটা টিবেটের জিনিস আপনি পেলেন কি করে, আমি যখন জিজ্ঞেস করেছিলাম, উনি যে ব্যাকড্রপ স্টোরিটা দিয়েছিলেন এটাতে ইতিহাস। আমার ওটা খুব ইন্টারেস্টিং লাগলো। তারপরে আস্তে আস্তে যা পেয়েছি, আমার মনে হয় যে কিছু কালেক্ট করার আগে 2-3টে জিনিস ভাবার খুব দরকার। সেটা হচ্ছে আপনার নলেজ বা ইন্টারেস্ট ওই অবজেক্টের উপর আছে কি না। ও জমাচ্ছে আমিও জমাবো, এটা করলে ঠিক বেশি দিন ওই জিনিসটা নিয়ে এগোনো যায় না। তো নলেজ একটা খুব জরুরি। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমার তো ইচ্ছে আছে, আমার ইচ্ছা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জমাতে, সেটা তো আমার পক্ষে ভায়াবল নয়, কারণ আমার কাছে ফান্ডও নেই, আমার সোর্সও নেই। আমি ছবিটা পাবো কোথা থেকে? আমি যে অরিজিনাল ছবি পাবো তারও কোনো গ্যারান্টি নেই, ফেক ছবি হতে পারে। তার জন্য সবাইকে আমার মনে হয় ভেবে নেওয়া দরকার যেটা আমার ভালোবাসার জায়গা, আমার পকেট কি পারমিট করবে, সেই ভেবে চিনতে এগোই বটে। কিন্তু মাসের শেষে অনেক সময় এরকম হয়ে যায় যে ভাড়ারে টান পড়ে এদিক ওদিক করে, তখনও যদি কিছু কালেক্টেবল এসে যায় তখন মনে হয় এটা কেন পাচ্ছি না, কষ্ট হয়। কিন্তু এই করে করে তো আমার ওয়াইফও জমান, আমাদের দুজনের একসঙ্গে হওয়ার পেছনটাই হচ্ছে, পেছনের গল্পটাই হচ্ছে আমরা দুজনেই কালেক্টর। কলকাতায় আমার মনে হয় কাপল কালেক্টর, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কালেক্টর বোধহয় নেই। আমরা দুজনে, আমাদের কেউ নেই, ছেলে মেয়ে নেই, আমরা দুজনেই একটু ফিজিক্যালি পিছিয়ে আছি বলতে গেলে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমার কালেকশনটা আমার প্যাশন, আমার কালেকশনটাই হচ্ছে আমার ছেলে মেয়ে। কলকাতা আমাদের ভালোবাসার শহর। শহরটার ইতিহাস খুব লম্বা নয়, কিন্তু তার ভেতরেও যে কত রকমের চলাচলের গল্প লুকিয়ে আছে তা ভাবলেই বিস্ময় লাগে। ইংরেজদের আগেও এই অঞ্চলে বসতি ছিল। সে সময় পালকি, নৌকা, গরুর গাড়ি এসবই ছিল নিত্যদিনের যানবাহন। সময়ের সঙ্গে সঙ্গে রাস্তাঘাট পাকা হলো, জনসংখ্যা বাড়ল, আর ক্রমে জন্ম নিল নতুন নতুন যাতায়াত ব্যবস্থা। এই শহরের গর্ব, কলকাতার ট্রাম গাড়ি হল বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম চালু ট্রাম ব্যবস্থা। সেই ট্রামের ইতিহাস ও টিকিট নিয়ে সৌভিক রায় নিরলস কাজ করে চলেছেন। যখন ট্রামটা ঠিকঠাক চলতে আরম্ভ করলো ইলেকট্রিসিটি আসার পরে 1880, এবং ট্রাম কোম্পানি ফর্ম হলো ইংল্যান্ডে, তারপর থেকে আমরা চেষ্টা করেছি তার যে টিকিটের একটা এভলিউশনটা তো এমনি এমনি হয় না। হঠাৎ একটা টিকিট, কাগজের টিকিট বানালাম, পরের দিন আমি একটু অন্যরকম করে দিলাম, কেন করলাম? তার কারণ যুক্তি থাকবে তো। এই জিনিসটাকে আমি ধরার চেষ্টা করেছি। প্রথম দিকে ট্রামের টিকিট ছাপা হয়ে আসতো ইংল্যান্ড থেকে, কিন্তু আমার কাছে এমন রেকর্ড আছে যেটা বলছে 1940 নাগাদ কলকাতায় মানিকতলাতে 105 নম্বরে মানিকতলাতে একটি কোম্পানি ছিল, ব্রিটিশ কোম্পানি, গর্ডন অ্যান্ড সন্স।
তাদের নিয়ে এখন ইংল্যান্ডে রিসার্চ চলছে, গর্ডনকে নিয়ে। তারা কলকাতার কিন্তু ট্রামের টিকিট, ট্রেনের টিকিট ওরা কিন্তু চেপেছিল। সেই অরিজিনাল ডকুমেন্টস কিছু আমার কাছে আছে। আপনি ধরুন বেহালা থেকে শ্যামবাজার যাবেন, একটা ট্রামে যেতে পারবেন না। আমি একটা রেফারেন্স দিলাম। তো আপনাকে এসপ্ল্যানেডে এসে চেঞ্জ করতে হবে। তো একই ট্রাম টিকিটে আপনি যাবেন কি করে? সেই টিকিটটা একটু লম্বা গোছের হতো, তাকে বলা হতো ট্রান্সফার টিকিটস। সেই ট্রান্সফার টিকিটের অনেকগুলো ভাগ ছিল, 3 পয়সা, 4 পাইস, 4 পাইস, 5 পাইস, 6, এর বাইরে 10 অব্দি। এগুলো কোন রুটে যেত, এটা একটা রিসার্চ করার জিনিস। আজকের এই অস্থির সময়ে ভগবান বুদ্ধ সৌভিক রায়কে ঠিক কতটা বদলে দিয়েছে তার প্রকৃত অনুভব তার হয়েছিল বুদ্ধগয়ায় মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আয়োজিত একটি প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে। আমি মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার হয়ে গেছিলাম। ওখানে আমার একটা এক্সিবিশন ছিল। ভগবান বুদ্ধের ওপরে বিশাল কালেকশন আছে, ফিলাটেলিক কালেকশন, যাকে স্ট্যাম্প কালেকশন বলে। সেটার একটা বিরাট কালেকশন ওখানে আমি একটা ডিসপ্লে করতে গেছিলাম। আমি ওখানে গিয়ে এতটাই মোটিভেটেড হয়ে গেছিলাম যে আমার মনে হয়েছিল যে আমি বৌদ্ধিস্ট হয়ে যাব। তো আমাকে ওখানে যারা বৌদ্ধ ভিক্ষু ওনারা বলেছিলেন, বুদ্ধিস্ট হতে গেলে কখনো কোনো ব্যাপটিস্ট হওয়ার কোনো দরকার নেই। তুমি মনে মনে বুদ্ধিস্ট হও, সেটাই বুদ্ধি। পঞ্চশীলকে মেনে চলো, সেটাই বুদ্ধিজম। জিপিওতে শনিবার করে একটা হাট বসে, সেখানে কালেক্টেবলস, স্ট্যাম্পস, ডিফারেন্ট জিনিস বিক্রি হয়। এই জিপিও বিল্ডিংটার সঙ্গে আমার সম্পর্ক প্রায় 50 বছরের বেশি। ওই রকম একদিন আমি দুটো খাম পাই। তাতে আমি খামটাই কিনেছিলাম, বাড়ি এসে দেখলাম তার ভেতরে দুটো চিঠি আছে। খুলে দেখলাম এক ভদ্র লিখেছেন, সই করেছেন অনাগারিকা ধর্মপাল। আমার কাছে নামটা কিন্তু খুব বেশি পরিচিত ছিল না। একটু ঘেঁটে ঠেটে যখন দেখলাম, তখন দেখলাম এই সেই ভদ্রলোক যিনি স্বামী বিবেকানন্দজিকে নিজের সময় থেকে 5 মিনিট দিয়েছিলেন পার্লামেন্ট অফ রিলিজিয়ানে। উনি সাউথ বুদ্ধিজমকে রিপ্রেজেন্ট করেছিলেন। সেই আমার ইন্টারেস্ট জন্মালো। বুদ্ধিস্টদের প্রথমে যখন আমরা দেখি, তখন কিন্তু বুদ্ধের কোনো মূর্তি পুজো করার কোনো রেওয়াজ ছিল না। কিন্তু যতদিন গেছে, 2-3টে স্কুল হয়েছে যারা বুদ্ধকে তাদের মতো করে রিপ্রেজেন্ট করেছেন। একটা হচ্ছে গান্ধার, যে গান্ধার স্টাইল, কানগুলো একটু বড়, একটা ভগবান রূপ দেওয়ার একটা চেষ্টা। আমরা যখন লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামে যাই, তার একটা স্টাইল। এবং বুদ্ধিজম যে যে দেশে গেছে তার একটা ইনফ্লুয়েন্স এসছে। আমার কালেকশনসের মধ্যে ইন্ডিয়ান আছে, লাওস আছে, কম্বোডিয়া আছে, ভিয়েতনাম আছে, চায়না আছে, নেপাল আছে। সৌভিক রায় শোনালেন বুদ্ধের জন্য তার জীবনে থাইল্যান্ড থেকে এক পরম প্রাপ্তির কথা। এখানে আমার একটা খুব ভালো এক্সপিরিয়েন্স আছে। সেটা হচ্ছে গত 2 বছর আগে থাইল্যান্ডের রাজার 75 বছর হয়। উনি 75 জনকে স্পেশালি রেকগনাইজ করেন একটা করে বুদ্ধ মূর্তি দিয়ে। একটা গোল্ডেন বুদ্ধ মূর্তি আমাকে দেওয়া হয়েছে। আমি মনে করি এটা আমার একটা পরম প্রাপ্তি। আমি চেষ্টা করেছি আমার যে ফিলাটেলিক কালেকশনস আছে সেটা দিয়ে বুদ্ধের মতবাদকে প্রচার করা। সেটাই আমার জীবনের লক্ষ্য, সেটাই আমার ভালোবাসার জায়গা। তার মতে কেবল জিনিস জমানোই যথেষ্ট নয়, তার সঙ্গে যুক্ত হতে হবে আমাদের নিজেদের কৌতূহল আর অধ্যয়ন। যা জমানো হচ্ছে তার উপর আমাদের নিজেদের কন্ট্রিবিউশন কি? আমরা কি রিসার্চ করলাম? ভবিষ্যতের জন্য কি ডকুমেন্টেশন রেখে গেলাম? এগুলোই আসল।